আমার বিয়ের ঠিক 4 দিন পর শাশুড়ি আমার হাতে 5 কেজি ওজনের একটা রুই মাছ দিয়ে বলল, আমাদের বংশের রীতি অনুযায়ী নববধূ বিয়ের 4 দিন পর সবাইকে নিজ হাতে মাছ রান্না করে খাওয়ায়। তোমাকেও আজ রান্না করতে হবে। বড় মাছ দেখে আমার গলা শুকিয়ে গেল। বিয়ে ঠিক হবার পর ইউটিউব দেখে টুকটাক রান্না শিখেছি, কিন্তু মাছ কাটা তো শিখিনি। মাছ হাতে নিয়ে কি করব ঠিক বুঝতে পারছিলাম না। শাশুড়ি তখন বলল, কি হলো, মাছ কাটছো না কেন? আমি শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, মা, আমার বিয়ে কি একা একা হয়েছে? শাশুড়ি অবাক হয়ে বলল, একা? আবার বিয়ে হয় নাকি? বিয়ে তো আমার ছেলের সাথেই হয়েছে। আমি তখন হেসে বললাম, বিয়েটা যেহেতু আমার একা একা হয়নি, তাহলে আমি কেন একা একা রান্না করব? নতুন বর বধূ একসাথে রান্না করবে। আমার কথা শুনে পেছন থেকে আমার স্বামী বলে উঠল, শ্রাবণীর কথায় যুক্তি আছে মা, নিয়মটা পাল্টানো দরকার। এই কথা বলে পিয়াস আমার হাত থেকে মাছটা নিল কাটার জন্য, আর শাশুড়ি রাগ করে রান্নাঘর থেকে চলে গেল। পিয়াস তখন মুচকি হেসে বলল, তুমি একদম চিন্তা করো না, মাছ কাটার আমার প্রচুর অভিজ্ঞতা আছে। মেসে থাকতে একা একা মাছ কেটে অনেকবার রান্না করেছি। আমি অবাক হয়ে পিয়াসকে দেখছিলাম। বেচারার মাছ কাটতে খুব কষ্ট হচ্ছে। বউকে একটু সাপোর্ট দিতে গিয়ে নিজেই ফেঁসে গেল। আমি হালকা গলা কেশে বললাম, বেশি কষ্ট হচ্ছে কি? পিয়াস লাজুক হেসে বলল, মেসে তো ছোট সাইজের মাছ কাটতাম, এ তো বড় সাইজের মাছ কখনো কাটিনি, তাই একটু অসুবিধা হচ্ছে। বিয়ের আগে পিয়াসের সাথে যখন আমার প্রথম দেখা হয়, তখন আমি ওকে বলেছিলাম, ধরেন বিয়ের পর আমিও জব করি, কিন্তু ফ্যামিলির এমন একটা অবস্থা দাঁড়ালো, হয় আপনার চাকরি ছাড়তে হবে, নয়তো আমাকে চাকরি ছাড়তে হবে। এমন অবস্থায় আপনি কাকে চাকরি ছাড়তে বলবেন? পিয়াস সেদিন মাথা নিচু করে উত্তর দিয়েছিল, দেখেন, একটা মেয়ে যেভাবে সংসার গুছিয়ে রাখে, একটা ছেলে হয়তো সেভাবে গুছিয়ে রাখতে পারবে না। তাই বলে যে ছেলেরা সংসারের গুছিয়ে রাখতে পারবে না এমনটা না। ছেলেরাও সংসারের অনেক কাজ পারে, হয়তো মেয়েদের মতো করে পারে না। বাংলাদেশে অনেক পরিবার আছে যেখানে স্বামী বেকার, স্ত্রীর ইনকামে সংসার চলছে। আমাদের এমন পরিস্থিতি যদি হয়, তাহলে দুইজনে বসে আলোচনা করব, কার চাকরির কী কী সুযোগ সুবিধা সেগুলো নিয়ে কথা বলবো। যার চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি সে চাকরি করবে, আর যার কম সে হয় চাকরি ছেড়ে দিবে। পিয়াসের কথা শুনে আমি বলেছিলাম, ধরেন আপনার মায়ের সাথে আমার বনিবনা মিলল না, বউ শাশুড়ি সারাক্ষণ ঝগড়া করি, এমন অবস্থায় আমি যদি আপনাকে নিয়ে আলাদা থাকতে চাই, তখন আপনি কি রাজি হবেন? পিয়াস মাথা নিচু করে উত্তর দিয়েছিল, না, রাজি হব না। দেখেন, প্রতিটা সংসারে বউ শাশুড়ির মাঝে টুকটাক ঝগড়া হয়, তাই বলে যে বৃদ্ধা মাকে রেখে বউ নিয়ে অন্য বাসায় উঠব, এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। বউ শাশুড়ির ঝগড়া হলে আমি নিরপেক্ষ থেকে আগে বুঝার চেষ্টা করব দোষটা কার। যার দোষ আমি তাকে বোঝানোর চেষ্টা করব। একবার না বুঝলে দ্বিতীয়বার বোঝাবো, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার বোঝাবো, তবুও যদি না বুঝে আমি ততক্ষণ পর্যন্তই বোঝাবো যতক্ষণ পর্যন্ত না বুঝে। আমি সন্তান হিসাবে মায়ের প্রতি যেমন কর্তব্যের এক চুলও কমতি রাখবো না, তেমনি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্বের একটুও অবহেলা করব না। আমি তখন বললাম, যদি কখনো জানেন বিয়ের আগে আমার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। চোখ রেখে বলেছিল, আপনার বয়স কত? আমার চোখে সরাসরি চোখ রাখার জন্য আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম। পিয়াস মুচকি হেসে
কফিতে চুমুক দিতে দিতে বলল, বিয়ের আগের 23 বছর জীবনে আপনি কখন কি করেছেন সে বিষয়ে আমি কখনোই আপনাকে প্রশ্ন করব না। শুধু খেয়াল রাখবেন বিয়ের পর যেন এমন ভুল না হয়। পিয়াসের মুখ থেকে এই উত্তরগুলো শোনার পর আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। দুপুরে সবাই মিলে যখন খাচ্ছিলাম তখন আমি শাশুড়িকে বললাম, মা, তরকারি কেমন হয়েছে? শাশুড়ি খেতে খেতে জবাব দিল, আমার ছেলের হাতের রান্না বরাবরই ভালো হয়। আমি আর কিছু না বলে পিয়াসের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলাম। বিকালের দিকে শাশুড়ি রুমে এসে দেখি শাশুড়ি মুখ গোমড়া করে বসে আছে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, আপনার মাথায় তেল দিয়ে দেব? শাশুড়ি তখন ভারী গলায় বলল, না। আমি শাশুড়ির পাশে বসে বললাম, মা, 5 বছর বয়সে আমার মা মারা যায়। বাবা আমার কথা ভেবে আর বিয়ে করেনি। মেয়েরা সাধারণ মায়ের থেকেই রান্না শেখে। আমার তো মা ছিল না, তাই রান্নাটাও তেমনভাবে শেখা হয়নি। এই কথা বলে আমি যখন চলে যাব তখন শাশুড়ি ভারী গলায় আমায় বলল, মাথায় একটু তেল দিয়ে যাও। আর শোনো, কাল থেকে আমি যখন রান্না করব তখন আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে তা দেখবে। তোমাদের ওইসব ভার্সিটির পড়াশোনার থেকেও রান্নাটা অনেক কঠিন। আমি প্রতিদিন রান্না শেখাবো আর সপ্তাহে একদিন পরীক্ষা করে দেখব তোমার রান্না শেখা কত দূর হলো। শাশুড়ির কথা শুনে আমি মাথা নিচু করে হাসতে লাগলাম আর আমার হাসি দেখে শাশুড়িও হেসে দিল। একদিন শাশুড়ি আমায় ডেকে বলল, বৌমা, আমাদের বংশের একটা নিয়ম আছে, ছেলের বিয়ের 1 মাস পর শ্বশুর বাড়ি থেকে মেয়ে জামাইকে একটা খাসি দেয়। তুমি তোমার বাবাকে বলো একটা খাসি দিতে, তা না হলে পাড়া প্রতিবেশী কথা শোনাবে। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে মা। আমি দুপুরের দিকে পিয়াসের অফিসে গেলাম। পিয়াস আমায় হঠাৎ করে ওর অফিসে দেখে অবাক হয়ে বলল, তুমি হঠাৎ আমার অফিসে? আমি তখন বললাম, আমার একটা ছাগলের বাচ্চা লাগবে। পিয়াস বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়ে বলল, মেয়েরা বেড়ালের বাচ্চা আবদার করে, কিন্তু তুমি তো ছাগলের বাচ্চা আবদার করছো কেন? আমি মুখ গোমড়া করে পিয়াসকে পুরোটা বললাম, আমি কেন ছাগলের বাচ্চা চাচ্ছি। আমার সব কথা শুনে পিয়াস মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি ছাগলের ব্যবস্থা করছি। এই ঢাকা শহরে ছাগল পাওয়া খুব কঠিন। পিয়াস অনেক কষ্টে এক কসাইয়ের থেকে একটা ছাগলের ব্যবস্থা করলো। ছাগল নিয়ে যখন আমি ফ্ল্যাটের ভেতর ঢুকে পড়লাম তখন শাশুড়ি অবাক হয়ে বলল, আরে আরে, তুমি ছাগল নিয়ে এলে কোথা থেকে? আমি তখন বললাম, সকালে না বললেন ছেলের বিয়ের 1 মাস হয়েছে, দেখি ছাগল লাগবে, তাই বাবাকে ছাগলের ব্যবস্থা করালাম। শাশুড়ি তখন বলল, সে না হয় বুঝলাম, তাই এই ছাগল রাখবো কোথায় এখন? তা তো আমি জানি না। আপনি ছাগলের কথা বলেছেন, আমি ছাগল এনেছি, এখন কোথায় রাখবেন সেটা আপনি জানেন। এই কথা বলে আমি শাশুড়ির হাতে ছাগলের দড়িটা দিয়ে আমার রুমে এসে পড়লাম। ছাগল তখন সামনে ব্যা ব্যা করছে আর শাশুড়ি কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকেই আমি পিয়াসকে ফোন করে বললাম উপরে আসতে। পিয়াস বাসায় ঢুকে শাশুড়িকে দেখে বলল, মা, তুমি বাসার মধ্যে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি ছাগল চুরি করেছো? কার ছাগল চুরি করলে? শাশুড়ি তখন রাগে লাল হয়ে বলল, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। আমি কেন ছাগল চুরি করব? তোর বউকে বলেছিলাম
বাপের বাড়ি থেকে একটা ছাগল আনতে। ওই মেয়ে যে আজকে সত্যি সত্যি ছাগল আনবে কে জানে। পিয়াস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছাগল না আনলে তুমি তো আবার আমার বউকে কথা শোনাতে। শাশুড়ি তখন কাঁদো কাঁদো গলায় বলল, না রে বাবা, আমি বৌমাকে কোনো কথা শোনাবো না। তুই বরং তোর শ্বশুরকে ছাগলটা ফিরিয়ে দিয়ে আয়, আমার ছাগলের দরকার নেই। পিয়াস তখন মুচকি হেসে ছাগল নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর আমি পিয়াসকে ফোন করে বললাম, ছাগল ফিরিয়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় আসো, আমি তোমার প্রিয় খিচুড়ি রান্না করছি। সকালে নাস্তার টেবিলে জোড়া কলা খেয়েছি বলে শাশুড়ি প্রচণ্ড রেগে গিয়ে বলল, বৌমা, তোমার বাচ্চা পেটে আর তুমি জোড়া কলা খেলে? এখন তো তোমার যমজ বাচ্চা হবে। আমি হেসে বললাম, জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয় এটা আপনায় কে বলেছে? যমজ বাচ্চা কেন হয় আমি আপনাকে বুঝিয়ে বলছি। শাশুড়ি আমায় তখন থামিয়ে বলল, আমায় জ্ঞান দিতে হবে না, আমি তোমার মতো এত শিক্ষিত না হলেও কিছু তো বুঝি। জোড়া কলা খেলে যে যমজ বাচ্চা হয় সেটা আমাদের বাপ দাদার আমল থেকে সবাই মেনে এসেছে। তোমরা এখন 2 কলম পড়াশোনা করে বেশি বোঝো আর কি। আমি আর শাশুড়িকে কিছু বললাম না, কারণ এখন কিছু বোঝাতে গেলেই শাশুড়ি আমার ভুল বুঝবে। আমার আল্ট্রাসনোগ্রাম করার আগেই শাশুড়ি শতভাগ নিশ্চিত আমার নাকি যমজ বাচ্চা হবে, কারণ আমি জোড়া কলা খেয়েছি। এক হাতে তিনি 2 বাচ্চার যত্ন ঠিকভাবে নিতে পারবেন না, তাই তিনি গ্রাম থেকে কাজের মেয়ে আনার ব্যবস্থা করেছেন। সারাদিন কাঁথা সেলাই করেন। আমি অনেকবার বলেছি, এত কাঁথা সেলাই করতে হবে না। উনি আমায় ধমক দিয়ে বলে, 2 জনের জন্য কাঁথা বেশি লাগবেই। পিয়াসকে বলে 2টা দোলনা আনিয়েছে। পিয়াসের প্রথমবার একটা দোলনা এনেছিল বলে শাশুড়ি পিয়াসের উপর খুব রেগে গিয়েছিল। বেচারা পিয়াস পরের দিন আবার আরেকটা দোলনা কিনে আনলো। শাশুড়ির এমন পাগলো দেখে আমি নিজেই একা একা হাসি। মনে মনে ভাবলাম, আমার সন্তান হওয়ার পর শাশুড়িকে যমজ সন্তান হওয়ার থিওরিটা ভালোভাবে বুঝিয়ে বলবো। আল্ট্রাসনোগ্রাম করার পর ডাক্তার ফারজানা ইসলাম মুচকি হেসে যখন বলল আমার যমজ বাচ্চা হবে, তখন আমি অবাক দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম। পিয়াস হাসতে হাসতে আমায় জড়িয়ে ধরে চিৎকার করে বলল, জয় জোড়া কলার জয়। পিয়াসের ফাজলামো করে বলা কথাগুলো আমার মাথায় ঢুকছিল না। আমার মাথায় তখন একটা চিন্তাই ঘুরপাক করছিল, আর সেইটা হলো শাশুড়িকে আমার আর যমজ সন্তানের থিওরি বোঝাতে হবে না। আজকের পর শাশুড়ি আমায় জোড়া কলা থিওরি বোঝাবেন।